50 জেলার 400 উপজেলার লকডাউন নিয়ে বিভ্রান্তি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা নেই জেলা প্রশাসনে, অপেক্ষা প্রধানমন্ত্রীর অনুমোদনের। দেশে 24 ঘন্টায় মারা গেছে রেকর্ড 42 জন, নতুন শনাক্ত 2743, বিশ্ব হারালো 4 লাখ মানুষ, আক্রান্তে ইতালিকে ছাড়িয়ে ষষ্ঠ স্থানে ভারত। করোনার বড় বিপর্যয় আবাসন খাতে, 458 উপখাতে ধস, বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার তাগিদ। বিপুল চাকরিচ্যুতির সংখ্যায় নতুন কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ আসছে বাজেটের, জিডিপি প্রবৃদ্ধি 2.5%-এর বেশি হবে না, সিপিডির পর্যবেক্ষণ। মানব পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগে লক্ষ্মীপুরের এমপি কাজী পাপুল কুয়েতে গ্রেফতার, নিশ্চিত করছে স্থানীয় দূতাবাস। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে 10,000 মানুষের বর্ণবাদ বিরোধী সমাবেশ, প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে কড়া নিরাপত্তা। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের 3টি বিভাগ, 50 জেলা ও 400 উপজেলা পুরোপুরি লকডাউনের আওতায়, এমন তথ্য দেখাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট। তবে জেলা প্রশাসকদের কাছে লকডাউনের বিষয়ে কোনো নির্দেশনা নেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এসব তথ্য আগের, লকডাউন নিয়ে এখনো কাজ চলছে। সবশেষ রোববার বিকেলের পরে লকডাউনের তথ্য দেয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি ডাউন করে রাখা হয়েছে। করোনা মোকাবেলায় এসব তথ্য মানুষের মধ্যে আস্থার বদলে বিভ্রান্তি তৈরি করবে এবং বাড়াবে সংকট। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। শনিবারই জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, করোনা মোকাবেলায় আবারও লকডাউনের পথে যাচ্ছে সরকার। সেক্ষেত্রে সংক্রমণ বিবেচনায় হটস্পট চিহ্নিত করে হবে কঠোর লকডাউন। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দ্রুত। যে জোনিংটা করার ব্যাপারে কাজ করছি, বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় এখান থেকে চূড়ান্ত করছি। কিন্তু করোনা সংক্রান্ত সরকারের মূল ওয়েবসাইটে চোখ বোলাতেই অবাক করা তথ্য। 7 জুনের আপডেট তথ্যই বলছে 3 বিভাগ, 50 জেলা আর 400 উপজেলা সম্পূর্ণ লকডাউন। আর ঢাকায় ইয়েলো জোনে থাকা 38 থানাকেও আংশিক লকডাউন বলছে ওয়েবসাইট। তবে এসব ব্যাপারে এখনো কিছুই জানে না স্থানীয় প্রশাসন। 3 জেলার প্রশাসক জানিয়েছেন, লকডাউনের এখনো কোনো নির্দেশনা নেই তাদের কাছে। আমরা আসলে সরকারিভাবে এখনো নতুন কোনো নির্দেশনা চিঠি এখনো পাইনি। এখনো কিন্তু লকডাউন সম্পর্কে আমরা সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাইনি। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলছেন, ওয়েবসাইটে লকডাউনের সব তথ্য আগের। এই তথ্যটা আছে, আমি দেখেছি। এই 3টে বিভাগ আছে, আগের তথ্য। এটা আগের তথ্য, এই লেটেস্ট তথ্যটা কিন্তু এখন আসেনি। রেড, ইয়েলো, গ্রিন জোন ভাগ করা, সেটা এখনো কিন্তু চলছে আমাদের কাজ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ারদারের মতে, এমন সংকটে সরকারের সিদ্ধান্ত মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো জরুরি। তা না হলে তৈরি হওয়া বিভ্রান্তিতে সংকট উত্তরণ কঠিন হবে। এই যে এক এক সময় এক এক রকম কথা বলা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু প্রপার থটটা দিচ্ছি না, আমরা আগে থেকে চিন্তা করছি না যে কোন সিদ্ধান্তটার কনসিকুয়েন্স কি হতে পারে। তো এই যে আমার মানে যারা সিদ্ধান্তটা দিচ্ছেন, তাদের সিদ্ধান্তের মধ্যে যদি ইনকনসিস্টেন্সি থাকে, মানুষ তাহলে আস্থাটা পাবে কিভাবে? জানা গেছে, করোনা মোকাবেলায় সারা দেশকে গ্রিন, ইয়েলো এবং রেড জোনে ভাগ করে লকডাউনে যাচ্ছে সরকার। যেখানে রেড জোন পুরো লকডাউন, ইয়েলো জোন আংশিক এবং গ্রিন জোন লকডাউনের আওতামুক্ত থাকবে, যার সবটাই এখন প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায়। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। লকডাউন প্রক্রিয়ার এই বিভ্রান্তি নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন আইডিসিআর এর সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুশতাক হোসেন। ডক্টর মুশতাক, আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাইব যে লকডাউন নিয়ে যেহেতু এখনো বিভ্রান্তি কাটেনি, এই বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, যখন শুরু হলো এখানে সংক্রমণ, ঢাকার সোনারবাগ, মাদারীপুরের শিবচরের কয়েকটি গ্রাম, সেগুলো খুব পদ্ধতিগতভাবেই রোগতাত্ত্বিক নিয়মে সেটা করা হচ্ছিল। কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পরে সেখানে স্যাম্পল সংগ্রহটাই মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসলো এবং সেটি যে ক্রমবর্ধমান চাপ, সেটা সামলানো যাচ্ছিল না। স্বাস্থ্য অধিদপ্তর সেই দায়িত্বটা পুনর্বন্টন করে এবং খুবই সফলভাবে তারা স্যাম্পল সংগ্রহ করা বিস্তৃত করেছে। যদিও এই মুহূর্তে আবার স্যাম্পল সংগ্রহের চাহিদা অনুযায়ী সবকিছু করা যাচ্ছে না, কিন্তু রোগীদের ফলো আপ করা, রোগীদের কন্ট্যাক্ট ট্রেসিং করা এবং সেই অনুযায়ী কোয়ারেন্টাইন নিশ্চিত করা, অর্থাৎ এখন যেটা লাল, হলুদ এবং সবুজ নামে করা হচ্ছে, সেই কাজটা প্রথম দিকে যেটা করা হচ্ছিল সেটা একটু সাময়িকভাবে
রোগীদের চাপে সেটা অনেকখানি সমন্বয়ের মধ্যে ছিল না, এবং জনবলের ঘাটতি ছিল, লজিস্টিকের ঘাটতি ছিল, সেগুলো অনেকখানি পূরণ হয়েছে। হাসপাতালগুলো আগের চাইতে প্রস্তুত হয়েছে, যদিও নতুন করে অনেক রোগী বেড়েছে। সবগুলো মিলিয়ে আবার গত 31শে মে থেকে সবগুলো অফিস খুলে দেওয়া হলো, ঈদের আগের থেকে শিথিল অবস্থা। এই ধরনের ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে যদি সংক্রমণ আমরা না কমাতে পারি, বিপজ্জনক ভাবে রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। কাজে সরকার খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন সংক্রমণের হার অনুযায়ী এই যে 3 স্তরে বিভক্ত করে সেগুলোকে জনস্বাস্থ্যমূলক এবং সামাজিক বিধিনিষেধের আওতায় আনা, এবং রোগীর সংক্রমণ কমানোর জন্য কমিউনিটিতে কোয়ারেন্টাইন সেন্টার এবং কমিউনিটিতে আইসোলেশন সেন্টার করা, এবং সবচেয়ে বড় কথা জনগণকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবকের মাধ্যমে সেগুলো কার্যকর করা সরকারের পাশাপাশি সেই পদক্ষেপে সরকার গিয়েছে। এ ধরনের পদক্ষেপ সফল যদি হয়, নিশ্চয়ই আমরা সংক্রমণের হার কমাতে পারবো, এবং লকডাউন নিয়ে যে একটা সমন্বয়হীন অবস্থা দেখা গিয়েছে সেটারও অবসান ঘটবে। হ্যাঁ, এই মুহূর্ত পর্যন্ত আমরা সব কাজগুলো গুছিয়ে করা যাচ্ছে, সেগুলো গুছিয়ে করবার জন্য এই জোনিংয়ের কাজগুলো হাত দেওয়া হয়েছে। ডক্টর মুশতাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আইডিসিআর এর সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুশতাক ছিলেন আমাদের সাথে। লকডাউনের যে বিভ্রান্তি সেগুলো নিয়ে তিনি বিভিন্ন মতামত দিচ্ছিলেন। করোনায় দেশে নতুন শনাক্ত হয়েছেন 2743 জন। আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 65,769 জন। আরও 42 জন মারা গেছেন। মোট প্রাণহানি 888 জনের। নতুন 578 জন সহ মোট 13,903 জন সুস্থ হয়েছেন। 24 ঘন্টায় 13,136টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 578 জন। এ পর্যন্ত সুস্থ 13,903 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.14%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন, পুরুষ 35 জন, নারী 7 জন। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের 215টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা মোট 70,08,000 ছাড়িয়েছে। নতুন করে 4,253 জনের মৃত্যুতে মোট মৃত্যু হয়েছে 4,02,600 মানুষের। চিকিৎসা গ্রহণের পর এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 34,29,000 মানুষ। যুক্তরাষ্ট্রে আবারও একদিনে মৃত্যু হয়েছে 706 জনের। তবে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে 910 জন। দেশটিতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 6,76,000 ছাড়িয়ে গেছে। তবে দেশটির প্রশাসনের ওপর তথ্য গোপনের অভিযোগ পাওয়া গেছে। বিবিসি, আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রাজিলের মৃত্যু হারের বিষয়ে সঠিক তথ্য সরকার দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এছাড়া ব্যাপক হারে আক্রান্ত হওয়ায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনে করোনা ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। এদিকে সংক্রমিত দেশগুলোর তালিকায় 6 নম্বরে উঠে এসেছে ভারত। নতুন করে দেশটিতে একদিনে 10,000-এর বেশি মানুষ আক্রান্তের ঘটনায় মোট আক্রান্তের সংখ্যা 2,48,000-এ পৌঁছেছে। এছাড়া শ্রীলঙ্কা আগামী 1 আগস্ট থেকে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। করোনাকালীন এই সময়ে বড় ধস নেমেছে আবাসন ও নির্মাণ সংশ্লিষ্ট 450-র বেশি পণ্যভিত্তিক উপখাতে। স্থবির হয়ে পড়া এসব খাতের বিপুল বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তায় উদ্যোক্তারা। কর্মহীন হয়ে পড়েছে আবাসন ও সংশ্লিষ্ট খাতের অন্তত 42 লাখ কর্মজীবী। উদ্যোক্তা ও বিশ্লেষকদের মতে অর্থনীতিকে গতিশীল করতে আবাসন ও নির্মাণের সাথে জড়িত সকল খাত ও উপখাতের কর্মকাণ্ড সচল রাখতে হবে। এছাড়া খাতকে চাঙ্গা করতে আসছে বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ ও বিশেষ কর্মসূচি নেওয়ার তাগিদ উদ্যোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনায় কর্মচাঞ্চল্য হারিয়েছে তিলোত্তমা ঢাকা। মহামারীর ক্ষত বুকে নিয়ে সাধারণ মানুষের জীবন ও জীবিকা এখনও অনিশ্চয়তার দোলাচলে। নেত্রকোনার সিরাজ মিয়া 3 মাস বেকার থাকার পর দুদিন আগে নির্মাণ কাজে যোগ দিয়েছেন। জানালেন করোনাকালীন এই সময়ে দুর্বিষহ কেটেছে সময়। 2-3 মাস ধরে বেকার বসে রয়েছি, কাজ কাম নাই। এখন বর্তমানে এই 2-1 দিন এই টুকটাক কাজ চলতেছে। আমরা যদি কাজ মনে করেন আমরা যদি করতে পারি, মনে করেন আমরা এটা দিয়ে আমরা চলতে পারি।
মহামারী করোনার প্রভাবে জীবন ও জীবিকার লড়াইয়ে টিকে থাকতে যখন হিমশিম খেতে হচ্ছে, তখন আবাসনের মতো উচ্চমূল্য সংযোজন শিল্পের এমন ছবি বা বিজ্ঞাপন এখন দুর্লভ। আবাসিক কিংবা বাণিজ্যিক জমি ও প্লটের বেচাকেনা প্রায় পুরোপুরি থমকে আছে। ফলে মোটা অঙ্কের বিনিয়োগ আটকে আছে এই খাতে। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে আবাসন ও নির্মাণ খাতের অবদান 15%। রিহেবের হিসাবে আবাসন ও নির্মাণ শিল্পকে কেন্দ্র করে ইট, বালু, রড, সিমেন্ট, স্যানিটারি, সিরামিক সহ সংশ্লিষ্ট 2 শতাধিক শিল্প গড়ে উঠেছে। তবে অন্য এক হিসাবে দেখা যায় ইলেকট্রিক্যাল, ফার্নিচার, উড, পিভিসি পাইপ সহ পণ্যভিত্তিক সহযোগী খাত ও উপখাতের সংখ্যা এখন 458টি। স্থবির হয়ে পড়া এসব খাত ও উপখাতের 59 লাখ শ্রমিক কর্মচারীর অধিকাংশই এখন কর্মহীন। অপ্রত্যাশিত আয় বিনা কোনো প্রশ্নে এবং উইদাউট এনি পেনাল্টি আগামী 5 বছর অর্থনীতিতে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। আমাদের রেজিস্ট্রেশন ফি এটাকে যদি এই 7% কমিয়ে নিয়ে আসা হয়, আমরা যদিও এখন 5% বলছি এবং সুপারিশিত রয়েছে 7%, এটা কমিয়ে নিয়ে আসা হলে কিন্তু ফ্ল্যাট কেনা বেচা একেবারে বন্ধ, সেটার থেকে কিন্তু অনেকটা লাঘব হবে বলে আমরা মনে করি। আবাসনের পাশাপাশি নির্মাণ খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির দাবি, করোনাকালীন এই সময়ে তাদের আর্থিক ক্ষতি হয়েছে 24,000 কোটি টাকা। সব মিলে সব খাত ও উপখাতে 2,000-এরও বেশি শিল্প প্রতিষ্ঠানে প্রায় 2 লাখ কোটি টাকার বিনিয়োগ হুমকিতে পড়েছে। এই অবস্থায় আগামী বাজেটে আমরা আশা করব আমাদের সরকার দেশীয় শিল্পের আর্থিক সক্ষমতা এবং কারিগরি দক্ষতা বিবেচনায় বিশেষ নীতি প্রণয়ন করবেন। উদ্যোক্তারা বলছেন, আবাসন খাত সচল হলেই ঘুরে দাঁড়াবে অন্যান্য সহায়ক শিল্প ও অর্থনীতি। ব্যাংকিং সিস্টেম কতটা দ্রুত এগিয়ে আসে আমাদের প্রতি, ব্যবসায়ীদের প্রতি বা কনজিউমারদের প্রতি, চুলছেরা বিশ্লেষণ করতে গিয়ে বিউরোক্রেটিক হয়ে তারা এখনো যদি 14% হারে ইন্টারেস্ট রেট চার্জ করতে থাকে, তাহলে আমি ভেরি অ্যাফ্রেড আমাদের বাউন্সিং ব্যাকটা উইল বি একটা ভেরি ডিফিকাল্ট সং টু সিং। অর্থনীতি বিশ্লেষকদের মতে, আবাসন ও নির্মাণের মতো বিশাল শিল্প স্থবির হলে মন্দা নেমে আসতে পারে গোটা দেশেই। এক্ষেত্রে আবাসন খাতের জন্য বিশেষ উদ্যোগ ও নিবন্ধন খরচ কমানোর তাগিদ দিয়েছেন এই অর্থনীতিবিদ। সরকারের দিক থেকে আমি যেটা বলবো যে বাড়ির যে রেজিস্ট্রেশন কস্টটা আছে সেটা অনেক কমিয়ে দেওয়া উচিত। যে ইকোনমিক রিকভারি প্যাকেজটা করা হয়েছে, সেই প্যাকেজটাকে যদি সাকসেসফুলি বাস্তবায়ন করে যদি অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো যায়, তাহলে এই শ্রমিকরা আবার কিন্তু কাজে ফিরে আসতে পারবে। রিহেবের হিসাবে বছরে 15 থেকে 17,000 ফ্ল্যাট সরবরাহ করছে সংগঠনটি। এর 1/3 কেনেন প্রবাসী ক্রেতারা। করোনা সংকটে যার বেচাকেনা নেমে এসেছে শূন্যের কোটায়। রাজধানী সহ সারা দেশেই এমন অসংখ্য ভবনের নির্মাণ কাজ এখন থমকে আছে। ফলে থমকে গেছে এ খাতের শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের রুটি রুজির উৎসও। এমনকি বিপুল অঙ্কের বিনিয়োগ অনিশ্চয়তায় উদ্যোক্তারাও রয়েছেন হুমকিতে। ফলে আসছে বাজেটে অপ্রদর্শিত অর্থ শর্তহীনভাবে এ খাতে বিনিয়োগের সুযোগ, সরকারের নীতি সহায়তা এবং আবাসন খাতকে চাঙ্গা করতে সুস্পষ্ট নির্দেশনার অপেক্ষায় রয়েছেন উদ্যোক্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আসছে বাজেট নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন। আসছে বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান ধরে রেখে নতুন কর্মসংস্থান তৈরি করা। বিশেষ করে করোনার মহা দুর্যোগে চাকরি হারানোদের জন্য ভাববার কথা বলছেন বিশ্লেষকরা। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, সরকারের পক্ষ থেকে বাড়তি সুবিধা পেলে তারাও ঘুরে দাঁড়াতে প্রস্তুত। এছাড়া কৃষি খাতে বরাদ্দ বাড়িয়ে আধুনিকায়ন করা হলে বাড়বে উদ্যোক্তা, তৈরি হবে কর্মসংস্থান। সুলতান আহমেদের রিপোর্ট। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির হিসেবে বিশ্বজুড়ে করোনা মহামারীতে চাকরি হারাবেন 24 কোটি 20 লাখ মানুষ। বাংলাদেশের মতো স্বল্প আয়ের দেশের জন্য করোনা নিয়ে এসেছে আরও বড় দুর্যোগ। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের হিসেব বলছে প্রায় 1.5 কোটি মানুষ চাকরি হারাবে করোনার ধাক্কায়। আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল প্রস্তাব করবেন আগামী অর্থবছরের বাজেট, যার আকার হতে যাচ্ছে প্রায় 6.25 লাখ কোটি টাকা। এত বড় বাজেটে কর্মসংস্থান বাড়াতে নানা উদ্যোগের কথা ঘোষণা আসবে বলে জানা গেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলোর মতে, উন্নত বিশ্বের মতো স্বঘোষিত বেকারদের জন্য আলাদা তহবিল প্রয়োজন বাজেটে। সরকার যেভাবে তালিকা করে করে গ্রাম পর্যায়ে অর্থ এবং ত্রাণ সামগ্রী দিচ্ছে, নিম্ন মধ্যবিত্ত এবং সাম্প্রতিককালে যারা চাকরি হারিয়েছে
তাদের জন্য নিবন্ধনের একটা জায়গা রাখতে হবে, যাতে সরকার প্রয়োজনে তাদের সরাসরি এই বাজেটের মাধ্যমে আর্থিক সহায়তা দিতে পারে। দেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করা পোশাক খাতে এখন চলছে ছাঁটাই আতঙ্ক। আসছে বাজেটে অগ্রিম কর কমানো সহ নানা সুবিধা চান এ খাতের সহ অন্য ব্যবসায়ীরাও। আমাদের ইনফ্রাস্ট্রাকচার কি আছে কিনা, আমরা আজকে দেখেন পোর্টের মধ্যে মাল আসছে 2.5 মাস আগে 2 মাস আগে, আমি এখনো মাল ছড়াইতে পারতেছি না। সরকার কিন্তু আমাদের ব্যাংক থেকে সরাসরি কেটে নেয়। তো যদি গভর্নমেন্ট আমাদেরকে জন্য করে সেটা যেন অবশ্যই একটা, এটা যদি 0 করতে পারে এটা ভালো, আর 0 যদি না করতে 0.10% যদি কেটে নেয় এটা ভালো। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এখন কৃষি খাত। আসছে বাজেটে কৃষির আধুনিকায়ন ও কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়া হবে বলে জানালেন সরকারের এই নীতি নির্ধারক। বাজেটে এবার অবশ্যই সামাজিক সুরক্ষা খাতে ব্যাপক ব্যয় বাড়ছে। কর্মসংস্থানের জন্য কৃষি খাতে ব্যাপক নজর দেওয়া হচ্ছে। তবে মোটা দাগে কর্মসংস্থান বাড়াতে অর্থনৈতিক অঞ্চলগুলোর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি 2.5% বেশি হবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। রোববার সিপিডি আয়োজিত জাতীয় অর্থনীতি পর্যালোচনা ও আসন্ন বাজেট চ্যালেঞ্জ বিষয়ক এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এই অভিমত তুলে ধরেন তিনি। ব্রিফিংয়ে তৌফিকুল ইসলাম খান বলেন, সার্বিক বিষয় বিবেচনায় অর্থবছরের বাকি যে সময় আছে তাতে সবচেয়ে ভালো সিনারিও চিন্তা করলেও প্রবৃদ্ধি 2.5% বেশি হবে না। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের সঞ্চালনে এতে মূল প্রতিবেদন তুলে ধরে তৌফিকুল ইসলাম বলেন, বিশ্বের অনেক দেশ এই সময়ে নেতিবাচক প্রবৃদ্ধিতে চলে গেছে, তাই 2.5% প্রবৃদ্ধি অর্জনও কম নয়। এই সময় প্রবৃদ্ধির উপর বিশেষ জোর না দিয়ে বরং মানুষের জীবন বাঁচানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে জানায় সিপিডি। আমরা মিড টার্ম বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল অব্লিগেশনের কারণে আমরা তাৎক্ষণিক সুবিধাগুলো নিতে পারি না, এবং সেগুলো নিতে গেলে যে ধরনের আমাদের স্টোরেজ ক্যাপাসিটি দরকার সেটাও আমাদের নাই, রিফাইনারি ক্যাপাসিটি দরকার সেটাও আমাদের নাই। এইসব জায়গাগুলোতেও আমাদের নজর দিতে হবে যাতে করে এই সুবিধাগুলি আমরা তাৎক্ষণিকভাবে নিতে পারি আমাদের অর্থনীতির জন্য এবং ভোক্তাদের জন্য। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম ওরফে কাজী পাপুল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গ্রেফতার হয়েছেন। কুয়েতের স্থানীয় সময় শনিবার রাতে দেশটির অপরাধ তদন্ত বিভাগ সিআইটি তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে কুয়েতের মাশরিফ আবাসিক এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত SM আবুল কালাম নিউজ 24-কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত আবুল কালাম জানান, গ্রেফতারের বিষয়টি লোকমুখে শুনেছি, বিস্তারিত জানতে অ্যাম্বাসির লোকজনকে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আমরা চেষ্টা করতেছি জিনিসটা জানার জন্য, আমার লোকদেরকে আমরা চিঠিও দিয়েছি, চেষ্টা করতেছি, এখনো জানতে পারিনি। এখানে তো সব বন্ধ। এখানে কুয়েতে গত আগে 15 দিন 21 দিন ছিল কারফিউ। এখনো এখানে অফিস সবকিছু বন্ধ, শুধু খাওয়া দোকান না ওষুধ দোকান ছাড়া অফিস আদালত সবকিছু বন্ধ, এখানে কোনো কিছু খোলা নেই। বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তার বাসভবন থেকে ব্রিফিংকালে কথা বলেন তিনি। বলেন, যারা 7ই মার্চ ও 7ই জুন পালন করে না তাদের স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, এটা এখন রাজনীতি নয়, রাজনীতি করার অনেক সময় আছে, করা যাবে, দলে দলে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু করোনা আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু মোকাবিলা আমরা যেন বিভেদের ভাইরাস না ছড়িয়ে দিই। করোনা ভাইরাস আজকে সংক্রমিত করছে, আমরা যেন বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করি। এদিকে করোনা মহামারীকে পুঁজি করে স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় নতুন করে দুর্নীতির উৎস শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি আরও বলেন, সরকারের অযোগ্যতা ও একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পরিকল্পনা ছাড়া সবকিছু
খুলে দেওয়ার পর এখন আক্রান্ত আর মৃত্যুর ভয়াবহ বৃদ্ধির কারণে গতকাল থেকে আবার এলাকা ভিত্তিক জোন ঘোষণা করে নতুন করে লকডাউন দিতে শুরু করেছে সরকার। সরকারের আচরণ এমন যে খুলে দিলাম, ছেড়ে দিলাম, ছড়িয়ে দিলাম, আবার দিচ্ছি লক করে, মরো এবার নিজ করে। করোনা ভাইরাস আতঙ্কে অক্সিজেন সিলিন্ডার কেনার ধুম পড়ে গেছে। সিলিন্ডার এখন সোনার হরিণ। হাসপাতালে অক্সিজেনের সংকট হওয়ায় অনেকে মজুত করে রাখছেন বাসাবাড়িতে। ফলে বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আবার সিলিন্ডার পেলেও দাম বেড়ে এখন হয়েছে কয়েক গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন এইভাবে ঢালাওভাবে অক্সিজেন সিলিন্ডার কেনা ও বিক্রি করা কোনোভাবেই উচিত নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া বাসায় অক্সিজেন ব্যবহার করলে রোগীর প্রাণহানিও হতে পারে। হাসান পারভেজের প্রতিবেদন। করোনা ভাইরাসে আক্রান্তদের ৮০% কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। সংক্রমণ তীব্র হলে রোগীর শ্বাসকষ্ট হয়, তখনই রোগীর জন্য প্রয়োজন হয় অক্সিজেন। দেশের বেশিরভাগ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নেই, ফলে সিলিন্ডারের অক্সিজেন নিয়ে রোগীদের টানাটানি করতে হয়। এমন অবস্থায় হাসপাতালে চিকিৎসা সঠিকভাবে না পেয়ে এবং হাসপাতালের ওপর ভরসা রাখতে না পেরে বাসাবাড়িতে চিকিৎসাধীন করোনা রোগী ছাড়াও ব্যাপকভাবে অক্সিজেন সিলিন্ডার কিনছেন অনেকে। নতুন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আমি এটা রিফিল করে বাসায় রেখে দেবো। যদি আমার বা আমার প্রতিবেশী কারো দরকার হয় এটা আমি তাকে দেবো বা আমি নিজে ইউজ করবো। দুইজনের মুমূর্ষু অবস্থায় আছে, কিন্তু তাদের এই মুহূর্তে সিলিন্ডার অক্সিজেন অবশ্যই লাগবেই। আগে ছিল 3000 টাকা, এখন সেই মালের দাম হচ্ছে 12,000 টাকা। আগে দৈনিক আমি মনে করেন 10 জন কাস্টমার কাছে বিক্রি করতাম, এখন অন এভারেজ প্রায় 80 জন কাস্টমার কাছে বিক্রি করতে হয়, 100 জন কাস্টমার ফেরত চলে যায়। অক্সিজেন পরিমাপের জন্য ব্যবহৃত হয় ফলোমিটার, সেটিও বাজার থেকে প্রায় উধাও হয়েছে। পাওয়া গেলে 1,500 থেকে 2,000 টাকার ফলোমিটার এখন বিক্রি হচ্ছে 8 থেকে 12,000 টাকায়। এই মিটারটা অ্যাকচুয়ালি বিএমবি ভবনের কিছু ব্যবসায়ী ইম্পোর্ট করে, তারা মার্কেট থেকে এটা আউট করে দিয়েছে। আজকে 3 দিন ধরে সার্চ করে কোথাও পাচ্ছি না 8 থেকে 10,000 টাকার ভিতরেও। অক্সিজেন আছে কিন্তু সিলিন্ডার নাই, রেগুলেটর নাই। আমরা নতুন রুগী আসতেছে, এখন আমার কাছে প্রায় 50টার উপরে অর্ডার আছে, আমি কাউকে দিতে পারতেছি না, আমার কাছে নাই। এদিকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অক্সিজেন সিলিন্ডারের মজুদ ও ব্যবহারকে ঝুঁকিপূর্ণ বলছেন চিকিৎসকরা। প্রাণহানির শঙ্কাও রয়েছে বলেও জানান তারা। এটা কিন্তু সাধারণভাবে যদি কোনো তার জানা না থাকে, যারা রোগীর আত্মীয় স্বজন বা রোগীর পরিচর্যাকারী, তাহলে কিন্তু সেটি কাজে নাও লাগতে পারে। বলতে না যে সে অক্সিজেনটা যদি পরিবেশে যা আশেপাশে দাহ্য পদার্থ থাকে সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে অক্সিজেন সিলিন্ডার পাস অক্সিমিটার দেখে বা স্যাচুরেশনটা দেখে তারপরে অক্সিজেনটা দিতে হয়। ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে ব্যবহার করা ঠিক না। বাড়তি মূল্যের কারণে কিনতে না পেরে অনেকে ভাড়ায় নিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দেশে ফিরছেন ডাক্তার ফেরদৌস খন্দকার। রোববার বিকেলে একটি ফ্লাইটে নিউ ইয়র্ক থেকে তার দেশে ফেরার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকার জ্যাকসন হাইটসে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করার ভিডিও ভাইরাল হলেও প্রবাসী বাংলাদেশিদের সাহায্য না করার অভিযোগ উঠেছে এর মধ্যে। এছাড়াও ছাত্রজীবনে চট্টগ্রাম মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন ডাক্তার ফেরদৌস। কুমিল্লার দেবিদ্বারে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাকের ভাগ্নে আমেরিকাতেও বিএনপি জামাতের সাথে যুক্ত ছিলেন। 2018 সাল থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হওয়ার তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সিদ্দিকুর রহমানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ প্রদানের পর নিউ ইয়র্কের বড় পদও হাতে নিতে চেয়েছিলেন তিনি। সেখানে সুবিধা করতে না পারায় বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত হওয়ার জন্য করোনা ভাইরাসের এই মহামারীকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সুবিধা নেয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আবারও ক্রেতাদের জন্য অফার নিয়ে এলো ইলেকট্রনিক্স কোম্পানি মার্সেল। এর আওতায় মার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন 1 লাখ টাকার ক্যাশ ভাউচার। এছাড়াও থাকছে লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুবিধা। রোববার রাজধানীর মার্সেলের কর্পোরেট অফিসে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। 8 জুন থেকে শুরু হওয়া এই সুযোগ থাকছে ঈদ উল আজহা পর্যন্ত। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আমিন খান ও উদয় হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম ও শাহজাদা সেলিম, এডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ প্রমুখ। মোবাইল ব্যাংকিং ও ডেবিট ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের 13 প্রতারককে আটক করেছে র্যাব। উদ্ধার করা হয় 14,83,000 টাকা। র্যাবের মিডিয়া উইং পরিচালক জানান, দেশের বিভিন্ন জেলায় সক্রিয় রয়েছে এসব প্রতারক চক্রের সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার।
এভাবেই রাজধানীর বিভিন্ন এটিএম বুথ থেকে প্রতারক চক্ররা কার্ড জালিয়াতি করে থাকে, হাতিয়ে নেয় অন্যের অ্যাকাউন্টের টাকা। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জালিয়াতি চক্রের সদস্যরা বিভিন্ন সময় আটক হলেও র্যাবের যৌথ অভিযানে রাজধানী ঢাকা ও ফরিদপুর থেকে আটক হয় মাস্টারমাইন্ডের 13 সক্রিয় সদস্য, যারা 5 ভাগে দেশ জুড়ে নিয়ন্ত্রণ করে 30 থেকে 40 সদস্য। ঢাকা এবং ফরিদপুরের ভাঙ্গা থেকে আমরা মোট 13 জনকে গ্রেফতার করতে সক্ষম হই, যাদের কাছ থেকে আমরা রক্ষিত আপনাদের সামনে 14.5 লক্ষ টাকা এবং প্রচুর মোবাইল, সিম কার্ড এবং ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়েছি। অভিযানে প্রতারক চক্রের কাছ থেকে উদ্ধার করা হয় 14,83,000 টাকা। রবিবার কারণ বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইং এর পরিচালক জানান এসব চক্রের কর্মকাণ্ড ও কৌশল সম্পর্কে। এই মাস্টারমাইন্ডের আন্ডারে বিভিন্ন গ্রুপে তারা কাজ করে। এই গ্রুপগুলো আপনারা দেখতে পাচ্ছেন। থাকে একটি হান্টার টিম, একটি স্পুফিং টিম, ফেক কাস্টমার কেয়ার সার্ভিস, টাকা উত্তোলন এবং ওয়াচম্যান। এই প্রত্যেকটা গ্রুপের লোকজন তারা খুব সুন্দর সমন্বয়ের মাধ্যমে এই প্রতারণার কাজটা করে থাকে। জালিয়াতি চক্রের সদস্যদের পেছনে আর কারা কারা জড়িত তাদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানান। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। 183 জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগ বাতিলের দাবিতে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেছে নিয়োগ বঞ্চিতরা। মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে রবিবার সকাল থেকে নিয়োগ না পাওয়া শতাধিক টেকনোলজিস্ট বিক্ষোভ করেন। করোনাকালে ভাইরাস আক্রান্ত রোগীদের জরুরি সেবা দেওয়ার জন্য 1200 জন মেডিকেল টেকনোলজিস্ট, 1650 জন টেকনিশিয়ান, 150 কার্ডিওগ্রাফার সহ মোট 3000 পদে নিয়োগকে স্বাগত জানান বিক্ষোভকারীরা। সেই সঙ্গে প্রতিবাদ জানান 183 জন টেকনোলজিস্টকে সরাসরি নিয়োগ বন্ধের। এ সময় মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি 2013 সালে নিয়োগ না পাওয়া টেকনোলজিস্টদের মহামারী করোনা মোকাবেলায় দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমেদ কামরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে আনা হচ্ছে। রোববার সন্ধ্যা 6টায় সিলেট ওসমানী বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নেবেন বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। এর আগে গত শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও পরদিন শনিবার সকালে তাকে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ঢাকায় আনা হয়। এবার নিউজ 24 আন্তর্জাতিক। মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জুড়ে বাড়তে থাকা ক্ষোভের মুখে শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে অন্যতম বড় জনসমাবেশ আয়োজিত হয়েছে। বর্ণবাদ ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে প্রায় 10,000-এর বেশি আন্দোলনকারী এই সমাবেশে যোগ দেন। এছাড়া গেল বৃহস্পতিবার নিউ ইয়র্কে বিক্ষোভ চলাকালীন এক বয়োজ্যেষ্ঠকে নিপীড়নের অভিযোগে 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তার সহকর্মীরা প্রতিবাদ জানায়। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিহান। টানা 12 দিন ধরে চলা মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে চলাকালীন আন্দোলনে ওয়াশিংটনে এ যাবৎকালের সর্ববৃহৎ র্যালি অনুষ্ঠিত হলো। তবে হোয়াইট হাউসের অভিমুখে থাকা এই র্যালি থেকে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গেল 25শে মে মিনিপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হেফাজতে 46 বছর বয়সী আমেরিকান কৃষ্ণাঙ্গের মৃত্যুতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। জর্জ ফ্লয়েডের হত্যার সঙ্গে জড়িত 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হয়েছে। এ বিষয়ে শনিবার ফ্লয়েডের নর্থ ক্যারোলাইনার নিজ বাসভূমিতে নিফোর্ড চার্চে তার পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা বর্ণবাদ ও পুলিশি নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়ে এক শোক সভায় মিলিত হন। আগামী মঙ্গলবার হিউস্টনে ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
অন্যদিকে এই আন্দোলন চলাকালীন নিউ ইয়র্কের রাস্তায় 2 বাফেলো পুলিশ অফিসার এক বয়োজ্যেষ্ঠ বিক্ষোভকারীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। এমনকি তাকে কোনো পুলিশ কর্মকর্তা সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এই ভিডিও প্রচার হবার পর ব্যাপক সমালোচনার জেরে ওই 2 পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শনিবার মামলা চলাকালীন 2 সহকর্মীর সমর্থনে প্রায় শতাধিক পুলিশ কর্মকর্তা কোর্ট হাউসের সামনে জড়ো হয়। মার্টিন গুজিনো নামের ওই আক্রান্ত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মার্কিন বর্ণবাদ বিরোধী এই বিক্ষোভে সমর্থন জানিয়ে ইউরোপ সহ বিভিন্ন দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। ব্রিটেনের লন্ডনে এ উপলক্ষে শনিবার বিশাল এক র্যালির আয়োজন করা হয়। কয়েক হাজার মানুষ এই র্যালি ও সমাবেশে যোগ দেয়। নাহিদ জিহান, নিউজ 24। করোনা ভাইরাসের জন্মভূমি চীনে। ভাইরাস নিরাময়ের জন্য ভ্যাকসিন আবিষ্কারের পথে অনেকটাই এগিয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। এরই মধ্যে তারা মানুষের মাঝে সফল পরীক্ষা শেষে ভ্যাকসিন বাজারে ছাড়ার প্রস্তুতিও নিয়েছেন বলে দাবি করেছেন। আর সেক্ষেত্রে এই ভ্যাকসিনটি হবে বৈশ্বিকভাবে জনগণের পণ্য। রোববার এমন ঘোষণা দেন চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। রোববার মন্ত্রিসভার এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রেসিডেন্ট শি জিনপিং আন্তর্জাতিক ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এবার নিউজ 24 স্পোর্টস। আগামী 10 জুন আইসিসির বোর্ড সভার উপর নির্ভর করছে আইপিএল মাঠে গড়ানোর ভবিষ্যৎ। সেই সম্ভাবনায় উকি দিচ্ছে শ্রীলঙ্কার পর সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের বিসিসিআইকে আইপিএল আয়োজনের প্রস্তাব দেওয়ায়। শনিবার আরব আমিরাতের প্রভাবশালী দৈনিক গলফ নিউজে প্রকাশিত সংবাদে নিশ্চিত হয় দেশটির ক্রিকেট বোর্ডের ভারতকে আইপিএল আয়োজনের প্রস্তাব দেওয়ার খবরটি। সেক্ষেত্রে আগামী 10 জুন আইসিসির বোর্ড সভায় যদি 2020 টি20 বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত হয়, তবে অক্টোবর-নভেম্বরের সূচিতে আইপিএল হতে পারে বলে ধারণা ক্রিকেট বোদ্ধাদের। ইউএই ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশির ওসমানের মতে, তারা অতীতেও সফলভাবে আইপিএল সহ বহুজাতিক ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে। সাথে রয়েছে দৃষ্টিনন্দন ক্রিকেট ভেন্যু ও তাদের অবকাঠামো। এদিকে যদি ভারতীয় বোর্ড বিদেশের মাটিতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে লঙ্কান ক্রিকেট বোর্ডও 13তম আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়ে রেখেছে। এই ছিল সন্ধ্যা সংবাদের আজকের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।